হেমলতা ধারালো দৃষ্টি তীরের ফলার মতো পদ্মজার গায়ে বিঁধছে। সে কাপা স্বরে জানিয়ে দিল, শুটিং দলের একজন এসেছিল। হেমলতার ঠোঁট দুটো ফুলে উঠল প্রচণ্ড আক্রোশে। পদ্মজা সবাইকে চেনে না, তাই তিনি পূর্ণাকে প্রশ্ন করে, পূর্ণা, কে এসেছিল? পূর্ণা 2 সেকেন্ড ভাবল, তারপর নতমুখে বলল, কালো দেখতে যে মিলন। পদ্মজা আর চোখে পূর্ণার দিকে তাকালো। তার ভয় হচ্ছে, মা যদি এখন বলে মিলন তো তার সামনেই ছিল, তাহলে কি হবে? পূর্ণা মিথ্যে বলল কেন? সত্য বললেই পারত। হেমলতা বিশ্বাস করছেন নাকি করেননি সেটা দৃষ্টি দেখে বোঝা গেল না। পূর্ণা মাথা নত করে দাঁড়িয়ে রইল অপরাধীর মতো। হেমলতা বারান্দা অবধি এসে আবার ঘুরে তাকালেন। মনটা খসখস করছে। মনে হচ্ছে ঘাপলা আছে, নাকি তার সন্দেহবাতিক মনের ভুল ভাবনা, কে জানে। রাতে পদ্মজা খেতে চাইল না। বিকেলে ঘটে যাওয়া ঘটনা তাকে ঘরে রেখেছে। চিঠিটা পড়তে বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না, তবুও কেমন কেমন একটা অনুভূতি হচ্ছে, অচেনা অজানা অনুভূতি। পদ্মজার হাবভাব হেমলতার বিচক্ষণ দৃষ্টি এড়াতে পারল না। তিনি ঠিকই খেয়াল করছেন, কিন্তু মেয়েরা স্বয়ং আল্লাহ ছাড়া অন্য সবার থেকে কথা লুকিয়ে রাখার ক্ষমতা নিয়ে জন্মায়, তা তো অস্বীকার করা যায় না। যেমন তিনি এই ক্ষমতা ভালো করেই রপ্ত করতে পেরেছেন। পদ্মজাকে জোর করে খাইয়ে দিলেন, কোনো প্রশ্ন করলেন না। রাতের মধ্যভাগে মুর্শিদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলে হেমলতা এক ঝটকায় সরিয়ে দেন। চাপা স্বরে ক্রোধ নিয়ে বললেন, তোমার বাসন্তীর কি হয়েছে? সে কি তোমাকে ত্যাগ করেছে? সেদিন ফিরে এলে কেন? মুর্শিদ চমকালেন, অপ্রস্তুত হয়ে গেলেন যেন। হেমলতা বাসন্তীকে চিনল কি করে? এই নাম তার গোপন অধ্যায়। অবশ্য হেমলতার মতেও মহিলা না জানলে বোধ হয় বেমানান লাগত। মুর্শিদ বিব্রত কণ্ঠে বললেন, হে আমারে কি ত্যাগ করব, আমি হেরে ছাইড়া দিছি। হেমলতা বাঁকা হাসলেন। অন্ধকারে তার নজর এলো না মুর্শিদের। 20 বছরের সংসারে এমন আচমকা ভেঙে গেল যে। হেমলতার কণ্ঠে ঠাট্টা স্পষ্ট, তবে চাপা দীর্ঘশ্বাস রয়ে গেল গোপনে। মুর্শিদের শরীরে পশম দাঁড়িয়ে পড়ে। এই খবরও হেমলতা জানে? এত কিছু কিভাবে? হেমলতার চোখের কোণে জল চিকচিক করে উঠেছে। তিনি চাদর গায়ে দিয়ে চলে গেলেন বারান্দায়। রাতে বেশ ঠান্ডা পড়েছে। মুর্শিদের কোনো কৈফিয়ত তিনি শুনতে চান না, তাই বারান্দার ঘরে এসে বসলেন। কতদিন পর রাতের আঁধারে বারান্দায় ঘরে এসেছেন। বিয়ের 1 বছর পরেই জানতে পেরেছিলেন মুর্শিদ তাকে বিয়ে করে 6 মাস আগে বাসন্তী নামের এক অপরূপ সুন্দরীকে মেয়েকে বিয়ে করেছেন। স্বামীর ঘর ছাড়া আর পথ ছিল না বলে এত বড় সত্য হজম করে নিয়েছিলেন। বাসন্তীর মা বারনারী, আর একজন বারনারীর মেয়েকে সমাজে কিছুতেই মানবে না। মুর্শিদের বাবা মিয়াফর মোড়ল টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেওয়া একজন বারনারীর মেয়েকে ছেলের বউ হিসেবে মানতে আপত্তি করেন। ততদিনে মুর্শিদ বিয়ে করে ফেলছেন, যদিও সে খবর মিয়াফর মোড়ল পাননি। তিনি মুর্শিদের মন ফেরাতে শিক্ষিত ও ঠান্ডা স্বভাবের হেমলতাকে বেছে নিলেন। কুরবান হল হেমলতা। তখন কলেজে ওঠার 7 মাস চলছিল। এরপর পড়াটাও আর এগোল না। জীবনের মোড় করুণ রূপে পাল্টে গেল। পরদিন সকাল সকাল স্কুলে রওনা হলো 2 বোন। পূর্ণা পথে চিঠিটা পড়ার পরিকল্পনা করছিল, পদ্মজার হতে দিল না। শেয়ানা 2টা মেয়ের হাতে কেউ চিঠি দেখে ফেললে ইজ্জত যাবে। পদ্মজার প্রতি বিরক্ত বোধ করছে পূর্ণা। চিঠিটা তার কাছে। পথে নতুন করে পরিকল্পনা করল সে। ক্লাসে বইয়ের চিপায় রেখে চিঠিটা পড়বে, কিন্তু তাও হলো না। পরপর 2 দিন কেটে গেল।
সুযোগ পেলেও পড়তে দিতে চাইল না পদ্মজা। সারাক্ষণ যেন হাতে যান নিয়ে থাকে। এই বুঝি মা এলো। 2 দিন পর পূর্ণার মোক্ষম সুযোগ পেল। প্রান্ত ও প্রেমা নিয়ে হেমলতা বাপের বাড়ি গিয়েছে। যদিও কয়েক মিনিটের পথ, দ্রুতই ফিরবেন। চিঠি পড়ার পদ্মজার চেয়ে পূর্ণার আগ্রহ বেশি। সে চিঠি খোলার অপেক্ষায় ছিল। আজ খুলতে গিয়ে মনে হলো যার চিঠি তার খোলার উচিত এবং আগে তারই পড়া উচিত। তাই পদ্মজার দিকে হাত বাড়িয়ে দিল চিঠিটা। পদ্মজা চিঠি খুলতে দেরি করছিল বলে পূর্ণা তাড়া দিল। এই আপা, খোলো না। লজ্জা পাচ্ছ কেন? জিনিসটা চিঠি, কারো গায়ের কাপড় না। পদ্মজা বিস্মিত নয়নে তাকালো, যেন পূর্ণা কাউকে খুন করার কথা বলছে। বলল, কি বলছিস পূর্ণা? আচ্ছা, মাপ চাই, আর বলবো না। পদ্মজা ভাঁজ করা সাদা কাগজে মেলে ধরল চোখের সামনে। প্রথমে বড় করে লেখা, প্রিয় পদ্মফুল। পূর্ণা পাশে এসে বসল। চিঠিতে দুজনের পূর্ণ মনোযোগ। প্রিয় পদ্মফুল, আমি কিভাবে শুরু করব বুঝতে পারছি না। অনুগ্রহ করে এই চিঠিটা একবার পড়ো। জানো পদ্ম, হঠাৎ করে নিজেকে চিনতে পারছি না। আমার হৃদয় মস্তিষ্ক যেন অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। আজ চলে যাব ভাবতেই বুকের ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে। তার কারণ তুমি। যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিল আমার নিঃশ্বাস ও কণ্ঠনালী। এতটুকুও মিথ্যা বলিনি। সেদিন শুটিংয়ের সংলাপ বলতে গিয়ে ভুল করেছি বারংবার। না চাইতেও বারবার চোখ ছুটে যাচ্ছিল লাহারি ঘরের দিকে। বুকে থাকা হৃৎপিণ্ডটায় শিরশির অনুভূতি শুরু হয় সেই প্রথম দেখা থেকেই। তোমাকে দ্বিতীয়বার দেখার আশায় প্রতিটা ক্ষণ গুনেছি। দ্বিতীয়বার দেখা পাই যখন বেগুন নিতে আসো। সেদিন কথা বলার লোভ সামলাতে পারিনি। টমেটোর অজুহাতে শ্রবণ করি পদ্ম ফুলের কণ্ঠ। মনে হচ্ছিল এমন ঋণঋণে গলার স্বর এই ইহজীবনে আর কখনো শুনিনি। রাতের ঘুম আড়ি করে বসে তোমার প্রতিনিয়ত দেখার একমাত্র পন্থা তোমার স্কুল। সবার অগোচরে কতবার তোমার পিছু নিয়েছি। তুমি বোকা, ধরতে পারোনি একবারও। সুন্দরীরা বোকা হয়, আবার প্রমাণ হলো। এই বোকা বলেছি বলে রাগ করো না যেন। এরই মধ্যে জানতে পারি তোমার মায়ের ইচ্ছা তুমি অনেক পড়বে। তোমার জন্য অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে, তাও তিনি ফিরিয়ে দিয়েছেন। সেখানে আমি অতি সামান্য, অযোগ্য। অযোগ্য পাত্র। তবুও সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছি। পদ্ম ফুলটাকে যেন আমার চাই। তিনি রাজি হননি। সিনেমায় অভিনয় করা নায়কের সঙ্গে আত্মীয়তা নাকি করবেন না। এটাও বললেন তোমার অনেক পড়া বাকি। তোমার মা কিছুতেই রাজি হবেন না। আহত মনে 2 পা পিছিয়ে আসি। ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবারের সঙ্গে করে বিয়ের প্রস্তাব নিয়ে আসব। তোমার মা সম্পর্কে যা জেনেছি বুঝেছি তাতে এতটুকু বিশ্বাস আসছে তিনি অভিনেতা বলে আমাকে এড়াবেন না। তিনি বিচক্ষণ মানুষ। সময় নেই আর। যা এতদিন বলতে চেয়েছি কিছু সুযোগ পাইনি, আজ বলতে চাই। আমি তোমায় ভালোবাসি পদ্মফুল। আমার ভালোবাসা বর্ণনা করার জন্য শব্দগুলো কম হতে পারে, তবুও আমি বলছি, যদি আমি আকাশ হই তুমি সেই সূর্যের রশ্মি, যে রশ্মি থেকে নতুন করে আলোকিত হয়েছি আমি। এটি লিখন শাহ। পদ্মজার মিশ্র অনুভূতি হচ্ছে। পূর্ণা হাসছে। ভুরু উঁচিয়ে পদ্মজাকে বলল, আপারে, লিখন ভাইয়ের সঙ্গে তোমাকে যা মানাবে। কি সুন্দর করে লিখেছে। পদ্মজা লজ্জায় চোখ তুলতে পারছে না। পূর্ণা বলল, আল্লাহ একদম বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে। আপা, তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইকেই করবে। আর কিচ্ছু বলিস না, পদ্মজা মিনমিনিয়ে গলায় বলল। পূর্ণা শুনল না। সে অনবরত কথা বলে যাচ্ছে। আমার ভাবতেই কি যে খুশি লাগছে আপা। নায়ক লিখন শাহ আমার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এতদিন বিয়ে করবে। চুপ কর না। এই আপা, লিখন ভাইকে ফেরত চিঠি দিবে না?
পদ্মজা চোখ বড় করে তাকালো, অবাক স্বরে বলল, কিভাবে? ঠিকানা কোথায় পাবো? আর আম্মা জানলে? না না। পূর্ণা আর কিছু বলতে পারল না। হেমলতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল। পদ্মজা দ্রুত চিঠিটা ভাঁজ করে বালিশের তলায় রাখল। বুক ধুকপুক করছে। মাঘ মাস চলছে, কেটে গেছে 4 মাস। শুষ্ক চেহারা আর হিমশীতল মন নিয়ে পদ্মজা বসে আছে নদীর ঘাটে। গুনে গুনে 3 নম্বর সিঁড়িতে। নাকের ডগায় মেট্রিক পরীক্ষা। দিনরাত পড়তে হচ্ছে। সে নিয়ম করে প্রতিদিন ভোরে পড়া শেষ করে ঘাটে এসে বসে, নিজের অনুভূতিদের সঙ্গে বোঝাপড়া করার জন্য। কখনো উদাস হয়ে আবার কখনো লাজুক মুখশ্রী নিয়ে ভাবে কারো কথা। সেই যে চিঠি দিয়ে হারালো, আর সাক্ষাৎ মিলল না তার। কখনো কি মিলবে? তিনি কি আসবেন? এই চিঠি প্রতিদিন নিয়ম করে পড়ে পদ্মজা। ধীরে ধীরে অনুভব করে তার মধ্যে আছে অন্য আরেক সত্তা। যে সত্তা প্রতিটি মেয়ের অন্তরস্থলে গভীরে জেঁকে বসেছে থাকে ভালোবাসার অনুভূতি নিয়ে। পূর্ণা শীতের চাদর মুড়ি দিয়ে পদ্মজাকে খুঁজছে। 2 দিন আগে তার 8ম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে। হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে থেমে থেমে কাঁপছে সে। পদ্মজা ঘাটে বসে থাকতে দেখে পেছন থেকে ডাকলো, আপা। পদ্মজা তাকালো, বলল, কি? পরপরই উৎকণ্ঠা নিয়ে বলল, আম্মা আবার অসুস্থ হয়ে পড়েছে। পূর্ণা পদ্মজার পাশ ঘেঁষে বসল, না আম্মা, কিছু হয়নি। পদ্মজা হাঁপ ছেড়ে বলল, আম্মা সারাদিন সেলাই কাজ করে, একদিকে তাকিয়ে থাকে, এক জায়গায় বসে থাকে, এজন্যই শরীরে এত অশান্তি, দুর্বল হয়ে পড়েছে। আব্বাকে বলিস আম্মাকে নিয়ে সদরে যেতে, আমার কথা তো শুনবে না। আচ্ছা। দুজন নদীর ওপরে তাকালো। অতিথি পাখির মেলা এসেছে সেখানে। রোমাঞ্চকর আকর্ষণ। এত পাখি দেখে মন ভরে গেল। পাখিদের কলকাকলিতে এলাকা মুখরিত। এপার থেকেও শোনা যাচ্ছে, কোথেকে দৌড়ে আসে প্রান্ত। সে 4 মাসে শুদ্ধ ভাষা রপ্ত করে নিয়েছে ভালোভাবে। এসেই বলল, আপারা, কি করো? পূর্ণা বলল, পাখি দেখি, আয় তুইও দেখ। প্রান্ত দূরে চোখ রাখল। সকালে ঘন কুয়াশায় ধবল চাদরে ঢাকা নদীর ওপার। পাখিদের ভালো করে চোখে ভাসছে না। শীতের দাপটে প্রকৃতি নীরব, তাই পাখিদের কলকাকলি শোনা যাচ্ছে দারুণভাবে। প্রান্ত বলল, বড় আপা, একটা ধরে আনি? একদম না, পাখি ধরা ভালো না। অতিথি পাখিদের এত ভুলেও ধরা উচিত না। ওরা আমাদের দেশে অতিথি হয়ে এসেছে। প্রান্ত চুপসে গেল। ঠোঁট উল্টে বলল, আচ্ছা, তোরা এইখানে কি করস? মোর্শেদের কণ্ঠস্বর শুনে 3 জন ঘুরে তাকালো। প্রান্ত হাসি মুখে ছুটে এসে বলল, আব্বা, আমি আজ তোমার সঙ্গে মাছ ধরতে যাব। মোর্শেদ প্রান্তকে কোলে তুলে নিয়ে বলল, তোর মায় আমার লগে কাজ্যা করব, আম্মাকে আমি বলবো। আচ্ছা যা, তুই রাজি করাইতে পারলে লইয়া যামু। মোর্শেদ গত 2 মাস ধরে প্রান্তকে চোখে চোখে রাখছে। ছেলে নেই বললেই হয়তো প্রতিটি বাবা মায়ের একটা ছেলের আশা থাকে। হেমলতা পরপর 3টা মেয়ের জন্ম দিলেন। এ নিয়ে মোর্শেদ কখনো অভিযোগ করেননি। তবে মনে মনে খুব করে একটা ছেলে চাইতেন। প্রান্তকে যখন প্রথম আনা হলো, ভিক্ষুকে ছেলে বলে তার খুব রাগ হয়। সময়ের সঙ্গে সঙ্গে প্রান্তর থেকে চোখের সামনে ঝাঁপাতে লাফাতে দেখে ছেলের জন্য রাখা মনের শূন্যস্থানটা নাড়া দিয়ে ওঠে। মোর্শেদের 2 হাত বাড়িয়ে দেয় অনাথ ছেলেটির দিকে। এখন দেখা আর বোঝার উপায় নেই মোর্শেদ আর প্রান্তর মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই। মোর্শেদ কাঠখোট্টা গলায় 2 মেয়েকে বলল, সদরে যাইয়াম, তোদের 2জনের লাইগা চাদর আনতাম নাকি সুইডার? কথাটা শুনে পদ্মজা দারুণভাবে চমকালো। অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। পদ্মজার অবস্থাও তাই হলো। খুশি প্রকাশ করার মতো পথ খুঁজে পাচ্ছিল না। স্নায়ুকোষ থমকে গেছে। শীতের তাণ্ডবে প্রকৃতি বিবর্ণ, অথচ তার মনে হচ্ছে বসন্তকাল চলছে। ঢোক গিলে ঝটপট উত্তর দিল, আব্বা, তোমার যা পছন্দ তাই এনো।
খুশিতে পদ্মজার গলা কাঁপছে। মোর্শেদ অনুভব করলেন সেই কাঁপা গলা। গত সপ্তাহে ঘটনা, মধ্যরাতে রমিজের মেয়ে এক ছেলের সঙ্গে ধরা পড়ে। অলন্দপুরে সেই কি তুলকালাম কাণ্ড! ছেলেটিকে ন্যাড়া করে জুতা মালা পরিয়ে পুরো অলন্দপুর ঘোরানো হয়েছে, আর মেয়ের পরিবারের মাতব্বর সমাজের থেকে বিচ্যুত করেছে। পদ্মজা অপূর্ব সুন্দর হওয়া সত্ত্বেও আজও কোনো চারিত্রিক দোষ কেউ দিতে পারেনি। মেয়েটার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়নি। তার ঘরে যেন সত্যি একটা পদ্মফুলের বাস। ইদানীং মোর্শেদ পদ্মজাকে নিয়ে দোটানায় ভোগেন। খারাপ ব্যবহার আগের মতো আসে না। তিনি দ্রুত জায়গা ছেড়ে চলে যান। সকাল সকাল কলস ভরে খেজুরের রস, মিষ্টি রস নিয়ে এলেন মোর্শেদ। প্রেমা খেজুরের রস দেখলেই বলল, আম্মা, পায়েস খাবো। হেমলতা সমর্থন করলেন, আচ্ছা খাবি। সূর্য অনেক দেরিতে উঠল। প্রকৃতির ওপর সূর্যের নির্মম আলো ছড়িয়ে পড়েছে। আলোতে তেজ নেই। চার ভাই বোন কাঁচা খেজুরের রস নিয়ে উঠানে বসে পড়ল পাটি বিছিয়ে। খেজুরের কাঁচা রস রোদে বসে খাওয়াটাই যেন একটা আলাদা স্বাদ, আলাদা আনন্দের। পায়েসের জন্য তো নারকেল দরকার, তাই মোর্শেদ নারিকেল গাছে উঠছেন। আচমকা পদ্মজা প্রশ্ন করল, আজ কি সোমবার? পূর্ণা কথা বলার পূর্বে হেমলতা বারান্দা থেকে বলল, আজ তো সোমবারে, কেন? পদ্মজা খেজুরের বাটি রেখে ছুটে যায় বারান্দায়। আজ স্কুলে যাওয়ার কথা ছিল আম্মা। ঝুমা ম্যাডাম বলছিল গুরুত্বপূর্ণ কথা আছে, সবাইকে যেতে বলেছে। আমায় বলে রাখতি, সামনে পরীক্ষা, গুরুত্বপূর্ণ দেখে পড়া দিবে বোধ হয়, এজন্যই ডেকেছে। তাড়াতাড়ি যা। এই পূর্ণা, তুইও যা। দুই বোন তাড়াহুড়া করে বাড়ি থেকে দ্রুত বের হয়। সূর্য উঠলেও কনকনে শীতটা রয়ে গেছে। দুজনের গায়ে মোর্শেদের আনা নতুন সোয়েটার। পদ্মজা যখন মোর্শেদের হাত থেকে সোয়েটার পেল তখন তার আবেগ লুকিয়ে রাখতে পারেনি। মোর্শেদের সামনেই হাউমাউ করে কেঁদে দিল। তার কান্নায় মোর্শেদের হৃদয় স্পর্শ করে, কিন্তু মোর্শেদ নিজের অহংকার বোধের তাড়নায় দুর্বলতা প্রকাশ করেন না। পরিস্থিতি থেকে বাঁচতে বাড়ির বাইরে থেকে বেরিয়ে যান। ফেরে অনেক রাতে। পূর্ণা হাঁটার মাঝে বলল, আব্বার পছন্দ ভালো, তাই না আপা? কিসের পছন্দ? সোয়েটারগুলো কি সুন্দর। পদ্মজা হাসতেই সামনের দাঁতগুলো ঝিলিক দিল। হাতের ডান পাশে ধান ক্ষেত। ধান গাছের ডগায় থাকা বিন্দু বিন্দু জমে থাকা শিশির রোদের আলোয় ঝিমঝিম করছে। অনেকের হাতে কাঁচি নিয়ে প্রস্তুতি নিচ্ছে ধান কাটার। বাতাসে নতুন ধানের গন্ধ। হঠাৎ পূর্ণা চেঁচিয়ে উঠল, আপারে, লিখুন ভাই। পদ্মজার নিঃশ্বাস এলোমেলো হয়ে এলো। মুহূর্তেই বুকের মাঝে তাণ্ডব শুরু হয়। পূর্ণার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো সে। লিখন ব্যস্ত পায়ে এদিকে আসছে। তার পাশে 4 ফুট উচ্চতার মগা। পদ্মজা অজানা আশঙ্কা চোখ ফিরিয়ে নিল। রুদ্ধশ্বাসে পূর্ণাকে বলল, এখানে আর এক মুহূর্তও না। কথা শেষ করেই সে স্কুলের দিকে হাঁটা শুরু করে। পূর্ণা অবাক হয়, কিন্তু এ নিয়ে রাগ করল না। লিখন পেছন পেছন আসছে। পদ্মজা বুক কাঁপছে বিরতিহীনভাবে। তার চাহনি বিক্ষিপ্ত, হৃদয় অশান্ত।